গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছো, সবাই নিরাপদে আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 13। আমরা কি পড়াচ্ছিলাম? যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। আজকে লাস্টের একটা অংশ বাকি আছে। কিসের ভিত্তিতে দেখি চলো? নিশ্চয়তার ভিত্তিতে। নিশ্চয়তার ভিত্তিতে যুক্তিবাক্যকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অনিবার্য, অর্থাৎ নেসেসারি। অনিবার্য হচ্ছে যে যুক্তিবাক্য উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। যেমন দুই আর দুই হয় 4। এই যে কথাটি, এই যুক্তিবাক্যে যেমন 2 আর 3 হয়, 2 আর 2 হয় 2 হয় 2 লিখলেও চলে, 2 আর 2 হয় 4। এই যে কথাটা, এটা হচ্ছে অনিবার্য। বা 2 আর 3 হয় কত? 5। অর্থাৎ যে যুক্তিবাক্যে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যকার সম্পর্ক হচ্ছে অনিবার্য। বিবরণমূলক, যে যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক বাস্তব অভিজ্ঞতার উপরে নির্ভর করে। অর্থাৎ যেমন বিবরণ হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। যেমন কাক হয় কালো, বক হয় সাদা। এই যে এই কথাগুলো, এই বিবরণগুলো এগুলো কিসের? আমরা বাস্তব জগতে দেখতে পাচ্ছি না। সুতরাং সে যুক্তিবাক্য উদ্দেশ্য আর বিধেয়ের সম্পর্কটা বাস্তব অভিজ্ঞতার উপরে নির্ভরশীল, সেটাই হচ্ছে বিবরণমূলক। সম্ভাব্য, যে যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধেয়ের সম্পর্ক পর্যাপ্ত জ্ঞানের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ এখানে উদ্দেশ্য আর বিধেয়ের সম্পর্কটা যে আমি আলোচনা বলবো সেটা দেখা যাবে যে পর্যাপ্ত জ্ঞানের উপর নির্ভরশীল নয় বলেই এই ধরনের সেন্টেন্স হয়ে থাকে। যেমন ধরো মৃত্যু হয়, এভাবে লিখলাম, মৃত্যু সম্ভবত ভদ্র। এই যে লিখলাম সম্ভবত, এই যে সম্ভাব্য কথাটা, বা সে সম্ভবত চালাক, সে সম্ভবত ধূর্ত, এই কথাগুলো যখন সম্ভবত দিয়ে বলি তাহলে এটা সম্ভাব্যতার উপরে নির্ভরশীল। এখানে আমাদের পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে। তাহলে কি বুঝলাম? আমরা নিশ্চয়তার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। আমরা আজকে কি শেষ করে ফেললাম? যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। ঠিক আছে, এগুলো একসাথে পরীক্ষার সবগুলো আসবে না, প্রত্যেকটা ভাগ একটা একটা করে আসবে, তবে প্রতি বছরই একটা না একটা আসে। তো এটা গুরুত্ব বুঝতে পারছো। আর আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেবো, এখান থেকে একটা কোশ্চেন আছে। ঠিক আছে, তোমরা এই অংশটুকু সম্পূর্ণ খুব ইজি, ভালো করে পড়ে ফেলবে। ঠিক আছে, এখন আমি চলে যাব তোমাদের এখানে 3.9-এ বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর। এটা আমি সবার শেষে করাবো, একেবারে সেকেন্ড ইয়ারের শেষে। ঠিক আছে, এটা খুব বেশি না, 2 নাম্বার, অনেক সময় আসে অনেক সময় আসেও না। তারপরে আমরা চলে যাব তিন 3.10 পদের ব্যাপ্তি। তিন 3.10 পদের ব্যাপ্তি, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ টার্মস। ডিস্ট্রিবিউশন অফ টার্মস।
আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 98। ব্যাপ্তি, ব্যাপ্তি কথাটার সঙ্গে কি বোঝা যায়? প্রসারতা, তাই না? ব্যাপ্যতা। আচ্ছা, সনাতনী বা অ্যারিস্টটলের গতানুগতিক যুক্তিবিদ্যার শর্ত নিরপেক্ষ যুক্তিবাক্যে পদের ব্যাপ্তি বা ব্যাপ্যতার ধারণাটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ন্যায় অনুমান বা সহানুমানের বৈধতা অবৈধতা নির্ণয়ের মূল ভিত্তি হলো পদের ব্যাপ্যতা। কোনো পদ যখন আছে, এই পদের ব্যাপ্তি বা ব্যাপ্যতা আলোচিত হয়, মানে আলোচনা করা হয় অ্যারিস্টটলের সনাতনী যুক্তিবিদ্যা বা অ্যারিস্টটলের যুক্তিবিদ্যায়। ঠিক আছে? অর্থাৎ একটা পদ একটা বাক্যে কতখানি প্রসারতা নিয়ে বা ব্যাপ্যতা নিয়ে বিস্তৃত রয়েছে সেটাকে বলা হয় পদের ব্যাপ্যতা। এবং এটা একটা শর্ত নিরপেক্ষ যুক্তিবাক্য, অর্থাৎ পদের ব্যাপ্যতা যখন আমি আলোচনা করব, এতক্ষণ আমরা অনেকগুলো বাক্য পড়লাম, সেখানে কোনো পদের ব্যাপ্যতায় কোনো শর্তযুক্ত বাক্য থাকবে না। পদের ব্যাপ্যতা আলোচিত হবে শর্ত নিরপেক্ষ বাক্য নিয়ে। মনে আছে শর্ত নিরপেক্ষ বাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক আলোচনা কোনো শর্তের উপরে নির্ভরশীল না। এবার চলে যাই। কোনো পদ যখন কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয় তখন ওই পদটি সামগ্রিক ব্যাপ্তার্থ নিয়ে ব্যবহৃত হলো নাকি আংশিক ব্যাপ্তার্থ নিয়ে ব্যবহৃত হলো তা নির্ণয়ের জন্যই এই ব্যাপ্যতার ধারণাটি আলোচনার প্রয়োজন। এখানে বলা হচ্ছে আমরা যে একটা বাক্য আলোচনা করে, একটা বাক্য গঠিত হয় পদ নিয়ে, না, দুটো পদ নিয়ে, একটা হচ্ছে উদ্দেশ্য আরেকটা হচ্ছে বিধেয় পদ। এখন এই উদ্দেশ্য আর বিধেয় পদটি কি সমগ্র ব্যাপ্তার্থ নিয়ে ব্যবহৃত হয়েছে বাক্যে নাকি আংশিক ব্যাপ্তার্থ নিয়ে বাক্যে ব্যবহৃত হয়েছে, এটা জানার জন্যেই পদের ব্যাপ্যতা সম্পর্কিত আলোচনা। পদের ব্যাপ্যতা বলতে প্রথমে সৃজনশীলে তোমাদের একটা কথা বলবে যে ব্যাপ্যতা বলতে কি বোঝো? তুমি বলবে ব্যাপ্যতা বলতে পদের প্রসারতা বোঝায়। শুধু এতটুকু বললে কিন্তু নাম্বার পাবে না। যদি বলো শুধু পদের প্রসারতা, তোমাকে এখানে বলতে হবে একটি পদ কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হওয়ার পর যে পরিমাণ ব্যাপ্তার্থ নিয়ে নির্দেশ করে তার দ্বারা সে পদের ব্যাপ্যতা নির্ণয় করা হয়। অর্থাৎ কোনো পদ যখন তার সামগ্রিক ব্যাপ্তার্থকে গ্রহণ করে তখন তাকে পদের ব্যাপ্যতা বা ব্যাপ্তি বলে। আচ্ছা, একটা পদ যখন একটা বাক্যে সমগ্র ব্যাপ্যতা নিয়ে প্রসারিত হয় বা ব্যবহৃত হয় কোনো যুক্তিবাক্যে, তাকে পদের ব্যাপ্যতা বলে। ঠিক আছে? যেমন সকল দার্শনিক হন জ্ঞানী। আচ্ছা, সকল দার্শনিক হন জ্ঞানী, এইখানে দেখো সব আছে বা সকল আছে। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে যখন সব বা সকল থাকবে তখন তাকে আমরা কি বলবো? সার্বিক বলবো। যেহেতু সমগ্র ব্যাপ্তার্থ নিয়ে এখানে উদ্দেশ্যটা পদটা ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে উদ্দেশ্য পদটা কি? ব্যাপ্য। পরে আমি বোঝাবো কেন বিধেয় পদটা ব্যাপ্য নয়, কিন্তু এখানে যেহেতু সব আছে এখানে উদ্দেশ্য পদটা ব্যাপ্য। আচ্ছা, আবার একদিকে বলা হবে তোমাদের যে আরেকটা কোশ্চেন আসবে, এটা হচ্ছে গিয়ে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? আরেকটা আসবে অব্যাপ্য বলতে কি বোঝো? বা এটাকে বলা হয় পূর্ণ ব্যাপ্ত বা ব্যাপ্য, আর এটাকে বলা হয় আংশিক ব্যাপ্য বা অব্যাপ্য। যখন কোনো যুক্তিবাক্যে একটি পদ আংশিক ব্যাপ্তার্থ নিয়ে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় অব্যাপ্য বা আংশিক ব্যাপ্য। যেমন এখানে আমি লিখেছি সব দার্শনিক, এখানে যদি আমি লিখি এখানে যদি আমি বলি কিছু মানুষ হয় জ্ঞানী, তাহলে এখানে উদ্দেশ্য পদটা কি? অব্যাপ্য না? কেননা সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ ব্যাপ্তার্থ নিয়ে ব্যবহৃত হলে ব্যাপ্য
বা পূর্ণ বাক্য আর আংশিক ব্যক্তার্থ, আংশিক আছে কিছু আছে, আংশিক ব্যক্তার্থ নিয়ে যখন ব্যবহৃত হয় তখন হচ্ছে অব্যক্ত বা আংশিক বাক্য। তাহলে এখানে আমরা কি শিখলাম? পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, ব্যাপ্য পদ কাকে বলে এবং আংশিক ব্যাপ্য কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এখন পদের ব্যাপ্যতার নিয়ম। আমি পদের ব্যাপ্যতার নিয়মটা তোমাদের এখানে লিখে দিচ্ছি। পদের ব্যাপ্যতার নিয়মটা আমি জানি একদিনে তোমাদের মুখস্থ হবে না, কয়েকদিন লাগিয়ে পড়ো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু পদের ব্যাপ্যতার দুটো নিয়ম একেবারে সূত্র, এই দুটো তোমার নিয়ম দুটো তোমার একদম ঠোঁটের আগায় থাকতেই হবে, ঠিক আছে? পদের ব্যাপ্ততা বা ব্যাপ্ত বলা হয়, পদের ব্যাপ্তি নিয়ম। যুক্তিবিদরা পদের ব্যাপ্যতার দুটো নিয়মের কথা বলেন। এক হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যপ্য, মানে ব্যাপ্য নয়। আচ্ছা, অর্থাৎ পরিমাণের দিক থেকে অর্থাৎ, এটুকু আমি লিখলাম না, এটুকু আমি বুঝিয়ে দেব। 2 নাম্বার হচ্ছে নর্থক যুক্তিবাক্যের বিধপদ ব্যাপ্য, কিন্তু সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ নর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যপ্য। আচ্ছা, পরের অংশটুকু লিখলাম না, পরের অংশটুকু যদি তোমরা নাও লিখতে পারো প্রবলেম নেই। এই প্রথম অংশটা দেখো কি বলছে, সার্বিক দিয়ে শুরু করো। আমরা প্রথমে কি শিখেছিলাম? এ ই আই ও, এ আর ই দুটোই কিন্তু সার্বিক, মনে আছে? এ ছিল সার্বিক সদর্থক, ই ছিল সার্বিক নর্থক। এটা পড়ার সময় তোমাকে অবশ্যই এ ই আই ও বাক্যটা লিখে নিতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি, পেজ নাম্বার 99, পেজ হচ্ছে 99, সার্বিক সদর্থক, সার্বিক নর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নর্থক। ওকে, আচ্ছা, এখন দেখো এই দুইটা সার্বিক কি বলছে, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। হ্যাঁ, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য কেন ব্যাপ্য তাও যদি তোমরা ভুলে যাও, তোমরা কি করবে, দুইটা উদাহরণ লিখবে নিজে নিজে খাতায়, অবশ্যই খাতায় লিখে পড়বে। সার্বিক কি ছিল? সব মানুষ হয়
মরণশীল, তাই তো। আরেকটা সার্বিক কি ছিল? কোনো মানুষ নয় দেবতা। এখন দেখো তো এখানে উদ্দেশ্য পদটা, এটাও সব, এটাও কোনো। আমি বলেছিলাম না কোনো হবে নর্থকের ক্ষেত্রে আর সব হবে সদর্থকের ক্ষেত্রে, দুটোই সার্বিক। তাহলে দেখো তো সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটা ব্যাপ্য প্রমাণিত হলো। দেখো সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। ক্লিয়ার? আচ্ছা, বিশেষ যুক্তিবাক্যের, এই দুটা বিশেষ, বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। বিশেষ যুক্তিবাক্যের উদাহরণ মনে আছে? এখানে আমি দেখাচ্ছি বিশেষ যুক্তিবাক্যের উদাহরণ। আচ্ছা, আমি ক্লিয়ার করে লিখে দিচ্ছি তোমাদের। পেজ নাম্বার 99-এর সব পাবে তোমরা। তারপর যখন সার্বিক দেখো, এটা কি ছিল? সব মানুষ হয় মরণশীল। আমি এখানে লিখলাম সার্বিক সদর্থক। দেবতা, এটা ছিল সার্বিক নর্থক। এটা ছিল কিছু মানুষ হয় জ্ঞানী বিশেষ সদর্থক, কিছু মানুষ নয় জ্ঞানী বিশেষ নর্থক। এই যে দেখো তোমরা এখানে বলছে কি সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। সার্বিক কোনটা? এই দুটো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই দুটোর উদ্দেশ্য পদটা ব্যাপ্য। কেন? এখানে সব নেওয়া হচ্ছে, এখানে কোনো নেওয়া হচ্ছে। আবার কি বলছে? বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। বিশেষ কি হচ্ছে দেখো, এখানেও কিছু আছে, এখানেও কিছু আছে। এটা বিশেষ সদর্থক, বিশেষ নর্থক। এখানে যে উদ্দেশ্য পদটা কিছু আংশিক ব্যক্তার্থ নিয়েছে, তাহলে বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। তাহলে এতটুকু নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। আমি আবারও বলছি, সার্বিক দিয়ে শুরু করবে, সার্বিক, আর এখানে উদাহরণটা লিখবে, কোনোদিনও ভুলবে না। সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। একটা অংশ হয়ে গেল। 2 নম্বর নিয়মে বলছে নর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। নর্থক যুক্তিবাক্য, চলে যাই নর্থকে। এটা ছিল নর্থক ই নাম্বার, আর ও নাম্বার হচ্ছে নর্থক ই আর ও। এখানে বিধেয় দিয়ে শুরু করছি। নর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। এই যে দেবতা, বিধেয় পদটা কি ছিল? দেবতা। এটা কেন ব্যাপ্য? যখন কোনো কিছু অস্বীকার করা হয়, কথাটা মনে রাখা, আবারও বলছি, প্রথমে শুনো, যখন কোনো কিছুকে আমরা অস্বীকার করি, সম্পূর্ণ অর্থে অস্বীকার করি। এখানে যখন বলছি দেবতা, কোনো মানুষ নয় দেবতা, তখন আমরা একেবারে সব সম্পর্কে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব মানুষ সম্পর্কে বলেছি, কোনো মানুষই দেবতা নয়। বা যদি বলি যে কোনো মানুষ নয় নিখুঁত, বা কোনো মানুষ নয় অমর, তাহলে আমরা সম্পূর্ণ অর্থে আমরা অমর বলছি। তাহলে এটা এই বাক্যের বিধেয় পদ অব্যাপ্য অর্থ পাবে। এখন তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো, মিস ও বাক্য তো বিশেষ, তাহলে এটা যদি উদ্দেশ্য যদি অব্যাপ্য হয় আংশিক, তাহলে এটা কেন ব্যাপ্য হবে? অর্থাৎ এখানে তোমাকে একটা লাইন মনে রাখতে হবে, অস্বীকার করার অর্থ হচ্ছে সম্পূর্ণ অর্থ অস্বীকার। ক্লিয়ার? আর সেই হিসেবে বিশেষ যুক্তিবাক্যের, মানে নর্থক যুক্তিবাক্য হলেও সেটা যদি বিশেষ হয়, নর্থক সার্বিক হলেও বিধেয় পদটা অব্যাপ্য, নর্থক বিশেষ হলেও বিধেয় পদটা অব্যাপ্য। তাহলে আমরা কি পড়ছি? নর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, অব্যাপ্য নয়, নর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটা হচ্ছে ব্যাপ্য, কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। সদর্থক কোনটা ছিল? এ।
এটা হচ্ছে এটা কেন অব্যক্ত, এটাকে কেন আমি পরে আবার আরো ডিটেলস পড়াবো, এটা কেন অব্যক্ত দেখো। আমি বলছি সব মানুষ হয় মরণশীল। একটা কথা মনে রাখো, মরণশীল শুধু মানুষ না, যার জীবন আছে তার মৃত্যু আছে বা ধ্বংস আছে। ক্লিয়ার? তাহলে মরণশীল বলতে শুধু মানুষকে বোঝায় না, অন্যান্য প্রাণীও মরণশীল। তাহলে বিধটা আংশিক ব্যক্তার্থ। মানুষ ঠিক আছে, সব আছে, কিন্তু মরণশীলটা পূর্ণ ব্যক্ত নয়, এটা অব্যক্ত। আচ্ছা, আবার বলছে সদর্থক, এ তো গেলই। আবার আরেকটা সদর্থক হচ্ছে আই, বিশেষ সদর্থক। এখানে উদ্দেশ্য পদ সম্পর্কে আংশিক ব্যক্তার্থকে স্বীকার করছে, অর্থাৎ কিছু মানুষ সম্পর্কে জ্ঞানীকে স্বীকার করা হয়েছে। তাহলে আংশিক পদ কি হচ্ছে, আমরা কি বলছি, সদর্থক যুক্তিবাক্যের এই দুটো হচ্ছে সদর্থক। সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটা অব্যক্ত। তোমরা 3 দিন 4 দিন 7 দিন যতদিন লাগে আস্তে আস্তে এটা পড়ো, কিন্তু লিখে লিখে বুঝে পড়ো। যদি তুমি না বুঝে এটা পড়তে যাও, শুধু মুখস্থ করো, একেবারেই তোমার মনে থাকবে না। পরীক্ষার হলে গিয়ে তুমি কি করবা, পোলাওয়ের মধ্যে হলুদ দিয়ে দিবা আর পায়েসের মধ্যে লবণ দিয়ে দিবা, ঠিক আছে, এরকম অবস্থা হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমাকে বুঝে পড়তে হবে। যে তার আগে মানে এটা পড়ার আগে তোমাকে গুণ এবং পরিমাণের যে শ্রেণীভাগটা এই ই আই ও যুক্তিবাক্যটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দুটো নিয়ম ঠিকভাবে পড়ব। প্রথমে তুমি উদাহরণটা লিখবে, উদাহরণ লিখে বুঝে বুঝে পড়বে। শুরু করবে সার্বিক দিয়ে প্রথমটা, এবং তারপরের অংশ হচ্ছে বিশেষ। তারপরের অংশটা শুরু করবে নর্থক দিয়ে, তারপরের অংশটা হবে বিশেষ, ঠিক আছে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে বাকিটা আমি ডিটেলস করিয়ে দেব। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।